আমি প্রথমেই ধন্যবাদ জানাই খুশি কবির, চেয়ারপারসন এলআরডিও মানবাধিকার কর্মী, অনুষ্ঠানের সভাপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন শরীফুল ইসলাম, নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, ঢাকা। আমাদের মাঝে উপস্থিত আছেন নবীরুল ইসলাম, অতিরিক্ত নিবন্ধক, সমবায় অধিদপ্তর। আজকে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শামসুল হুদা। সবাইকে বিশেষভাবে ধন্যবাদ এই আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য। সূচনা বক্তব্যে শুধু দু একটা কথা আমি বলবো, এরপরে মূল প্রবন্ধ উপস্থাপক উনি বলবেন। আমি মনে হয় যে আমরা যদি বৈশ্বিক অর্থনীতির দিকে তাকাই আর কি, তাহলে দেখব যে পৃথিবীর অনেক বড় বড় উদ্যোগ সমবায়ের ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা যদি ইউরোপের দ্বিতীয় লার্জেস্ট ব্যাংকের নাম শুনে থাকি আর কি, ক্রেডিট এগ্রিকোল, এটা কিন্তু একটা সমবায়ের ভিত্তিতে গড়ে ওঠা একটা ব্যাংক। এবং এই ব্যাংকটা শুরু হয় মূলত হচ্ছে যে কৃষকদের ঋণের চাহিদা, হারভেস্টিংয়ের আগে তাদের যে ঋণের চাহিদা সেটাকে ঘিরে। আমরা যদি জার্মানির বড় রিটেইলারদের দেখি, REW, সেটাও সমবায় ভিত্তিক। পৃথিবীতে এরকম বহু বড় বড় উদ্যোগ আছে যেগুলো সমবায় ভিত্তিক। ব্রাজিলের কথা আমরা জানি, জাপানের কথা আমরা জানি, সাউথ কোরিয়ার কথা আমরা জানি। সেখানে বড় বড় অনেক উদ্যোগ, সেগুলো সমবায়ের ভিত্তিতে গড়ে উঠেছে। আমাদের এখানেও শুরু হয়েছিল 60s, আমরা কুমিল্লা বার্ডের কথা জানি। কিন্তু আনফর্চুনেটলি স্বাধীনতার পরে আমরা কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে এটা নার্চারিং ঠিকমতো হয়নি। এবং যে কোনো অর্থনীতি যদি উন্নত অর্থনীতিতে যেতে হয়, যেখানে অনেক মানুষ এবং ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ধরনের, আমরা এখানে উঠে এসছে নিশ্চয়ই মূল প্রবন্ধে যে আমাদের এখানে কৃষিকাজের সঙ্গে জড়িত যারা, তাদের ছোট ছোট জমি, ফলে এখানে কৃষি উৎপাদন করতে খরচ বেশি। এবারও আমরা দেখলাম যে কৃষকরা দাম পায় না, টমেটো 1 টাকা কেজি, ফুলকপি 1 টাকা কেজি। ফলে এই যে বাংলাদেশের সমস্যা, এবং বাংলাদেশকে যদি আমরা একটা বড় জায়গায় নিয়ে যেতে চাই অর্থনীতির জায়গায় এবং মানুষের চাহিদা পূরণের জন্য, আমার মনে হয় যে সমবায়ের কোনো বিকল্প নেই বাংলাদেশে। কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা এটার প্রতি একটা রাষ্ট্রীয়ভাবে প্রচণ্ড রকমের অবহেলা দেখি, যে কিভাবে আসলে এখানে কৃষকের সমস্যা, শ্রমিকের সমস্যা, বড় বড় প্রতিষ্ঠানের সমস্যা। এখানে আমরা অনেক বেশি, আমাদের একটা স্পিরিট ছিল স্বাধীনতা, যে আমরা এখানে যৌথ উদ্যোগের দিকে যাব। সেটাকে আমরা রিভার্স করে যেটা হয়ে গেছে, সব কিছু ব্যক্তি এবং একটা লুটপাটের সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে পড়ি। ফলে আমাদের এখানে সব ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোই অনেক দুর্বলভাবে গড়ে ওঠে। 5ই আগস্টের পরে আমাদের একটা আশা যে বাংলাদেশ একটা অনেকগুলো ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ নিবে। সমবায়ের ক্ষেত্রে এখন পর্যন্ত কিছু দেখিনি। আমি খুব আশা করেছিলাম যে আমি মনে করি যে বাংলাদেশে এই 5ই আগস্টের পরে যে সরকারটা একটা ফেনোমেনাল সরকার, যারা নিজেরা মাঠ পর্যায় থেকে গড়ে উঠছেন, তারা সমবায়ের দিকে নজর দেবেন। শিক্ষার ক্ষেত্রে কমিশন, এগুলো হয়নি। তারপরেও আসলে যারা কাজ করেন তাদের তো থেমে থাকার নয়, তারা সবসময় কাজের মধ্যে থাকতে হবে। এবং আমি মনে করি যে সমবায়টা বাংলাদেশের ইকোনমিক ট্রান্সফরমেশনের একটা গুরুত্বপূর্ণ এরিয়া, যেখানে আসলে আমাদের যে খাদ্য চাহিদা পূরণ সহ কৃষককে বাঁচিয়ে রাখতে গেলে সমবায়ের কোনো বিকল্প নেই। এবং পৃথিবীতে এগুলোর অনেক ভালো ভালো অভিজ্ঞতা আছে, এবং ভালো অভিজ্ঞতাগুলো নেওয়ার দিকে বাংলাদেশকে যেতে হবে। তো সূচনা বক্তব্যে আমি শুধু এইটুকুই বলবো যে আমার কাছে মনে হয় যে ডেভেলপমেন্টের আসপেক্টে একটা সেন্টার জায়গায় সমবায়কে নিয়ে আসা উচিত বাংলাদেশে, এবং এই আলাপটা প্রতিনিয়ত করা উচিত, সবসময় করা উচিত, এবং বৈশ্বিক যে সমস্ত ভালো ভালো অভিজ্ঞতাগুলো আছে সেগুলো মানুষের সামনে তুলে ধরা উচিত। আসলে সমবায়ের এখানে বাংলাদেশের, আমাদের বাংলার ইতিহাসে এটার সূচনা অনেক আগে, ব্রিটিশ আমল থেকে। এবং আমার দাদা, উনিও সরকারি চাকরি করতেন, তো এক সময় উনি ডেপুটি রেজিস্ট্রারও ছিলেন নওগাঁতে। নওগাঁ কোঅপারেটিভ, ওটা গাজা কোঅপারেটিভ ছিল, এবং নওগাঁ শহরই গড়ে উঠেছে ওই কোঅপারেটিভের উদ্যোগে। আমার সুযোগ হয়েছিল চকরিয়াতে যেতে, তো সেখানে জানলাম যে চকরিয়ার সকল জায়গাটায় কোঅপারেটিভের অধীনে, এটাও অনেক বছরের। তো এরপরে ওই কোঅপারেটিভের কনসেপ্টটা যেভাবে আগে চিন্তা ছিল সেটা এমন যায়নি। আমি একটু বলবো যে যখন কুমিল্লা মডেল যেটা বলা হয়, আর এটা বিদেশে সব জায়গায় উন্নয়ন বা কৃষি উন্নয়ন বা এগুলো
পড়তে গেলে, রুরাল ডেভেলপমেন্ট পড়তে গেলে ওরা কুমিল্লা মডেলটা নিয়ে আসে। ডাক্তার হামিদ খানের উদ্যোগে এটা শুরু হয়েছিল। সেখানে সে ওই 2 টায়ার কোঅপারেটিভ যে বলছিল যে শুধু একটা কোঅপারেটিভ করলে হবে না, গ্রাম ভিত্তিক বা এলাকা ভিত্তিক 2 টায়ার, তখন উপজেলা লেভেলে কোঅপারেটিভ করলে এটাতে একটা নতুনত্ব আসবে, আর একটা সমবায় খালি ওই গ্রাম ভিত্তিক হবে না, এটা সবাইকে নিয়ে ওই পুরো, তখন থানা বলতো, থানা কোঅপারেটিভ সোসাইটি ছিল, তো ওটা করা হতো। তো ওই সময় আমার মনে আছে, কেন আমি তখন একটি এনজিওতে ঠিক দেশ স্বাধীন হওয়ার পরই আমি জয়েন করেছিলাম, এবং আমরা তখন কুমিল্লা মডেলের খুব বেশি আমরা ব্যবহার করতাম, ট্রেনিংয়েও পাঠাতাম কুমিল্লাতে কোঅপারেটিভ ট্রেনিং নেওয়ার জন্য। আর ওখানে আমরাও ওই সুনামগঞ্জের সাল্লাহ হাওরে কোঅপারেটিভের মডেলটা চেষ্টা করেছি। তো আজকে যে বিষয়টা ক্ষুদ্র কৃষক এবং প্রান্তিক জনগোষ্ঠীর সমবায় বিকাশের সুযোগ, আমরা দেখেছি যে আসলে ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠী এই সমবায়ের থেকে তারা খুব বেশি সুযোগ পাচ্ছিল না। এটা প্রেক্ষিতেই এনজিওরা শুরু করলো যে তারা ভূমিহীন ক্ষেত মজুর বা প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আলাদা সমিতি করা, নিজস্ব ইনফর্মাল সমিতি করা। আমার নিজের অভিজ্ঞতা, নোয়াখালী এটা 80-র দশকে অনেক খাস জমি, ওই খাস জমি পাওয়ার জন্য এটা তখন দায়িত্বে ছিলেন, মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এজেডএম ওবায়দুল্লাহ খান। উনি উদ্যোগ দিয়েছেন যে তোমরা কোঅপারেটিভ করো, আমরা জমিটা কোঅপারেটিভের নামে পুরোটা দিয়ে দিব। তো ওই কোঅপারেটিভের আমার ব্র্যাকের অভিজ্ঞতা থেকে, আমি প্রথমে ব্র্যাকে ছিলাম, ওই ব্র্যাকের অভিজ্ঞতা, তারপরে আমাদের নিজেদের অভিজ্ঞতায় দেখলাম যে আইন আর নিয়ম আর ব্যবস্থার বিষয়টা এত জটিল, এত কমপ্লিকেটেড, যে ওটা ঠিক মতো যেন যারা আমাদের সাধারণত ক্ষুদ্র কৃষক এবং প্রান্তিক জনগোষ্ঠী তারা উৎপাদন করতে পারে, তারা ওই দিকে খুবই সৃষ্টিশীল, কিন্তু এই যে ওই কাগজ কিভাবে লিখতে হবে, আমার কাছে এটা কমপ্লিকেটেড মনে হতো। যে হোল কোঅপারেটিভের যে রুলসগুলো, যে প্রসেস আছে, এটা আবার প্রতি বছর অডিট করতে হয়, সব কিছু করতে হয়, এত জটিল যে এটা আসলে মানুষকে কোঅপারেটিভের সমবায়ের দিকে না নিয়ে এসে তাদেরকে খুব ওই পিছনে দৌড়াতে হয়, তাদের যেন তাদের সমবায় সমিতি যেটা রেজিস্টার্ড সেটা যেন টিকে থাকতে পারে। এবং তখন আমাদের মতো ব্যক্তিদেরকে উদ্যোগ নিতে হয় এই জিনিসগুলো ঠিক করার জন্য। তো আসল সমবায়ের বিষয়টা এটা জটিল হয়ে যায়। কুমিল্লাও আমি ওদের কুমিল্লা মডেলের অনেক জায়গায় গেছি, তো ওখানেও দেখেছি যে যারা তুলনামূলকভাবে যে একটু সচ্ছল তারা এটা নিয়ন্ত্রণ করছে, কেন এই জটিলতাটা। তো এই কারণে আজকের বিষয়টা খুবই খুবই প্রয়োজন। যদিও আমি ওটা বলবো যে কুমিল্লা মডেলের পরে সরকার কিন্তু ওই IRDP ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছিল, ওই কুমিল্লা মডেলেরই আছে ধাঁচে, কিন্তু সেখানেও তারা নিয়ে আসছিল যে অন্যরাও যেন সুযোগ পায়, কিন্তু তারপরে ওইটা ওইরকম সাকসেসফুল হতে পারেনি। এবং মাইক্রো ক্রেডিট সমিতি করে সেখান থেকে ক্ষুদ্র ঋণের সুযোগ যেগুলো চলে আসছে, যেটা এখন গ্রামীণ ব্যাংকও আছে আর বিভিন্ন এনজিও সব জায়গায় আছে, সেটা আরও বেশি সুযোগ পেয়েছে। কিন্তু এইগুলো তো একটা লিগ্যাল এন্টিটি না, যেটা একটা লিগ্যাল এন্টিটি থাকলে সমবায়ের মাধ্যমে সেটা যে জমির ব্যাপারে হোক, ঋণের ব্যাপারে হোক, ব্যাংকের থেকে কোনো একটা এনজিও বা একটা মধ্যস্বত্বের মাধ্যমে তাদেরকে পেতে হয়, সেটা হয় না। তাদের নিজস্ব ইভেন জমি পাওয়ার ব্যাপারে সেটার একটা উদ্যোগ চলে আসে খাস জমির ব্যাপারে। তো সমবায়ের আইন, সমবায়ের যে নিয়মাবলী আছে, সমবায় হিসাবে আমরা হয়তো ওই আগের ওই যে ধাঁচে যে আইনগুলো ছিল সেটা না দেখে আমরা কিভাবে বর্তমান আঙ্গিকে কি করা যেতে পারে এই সময় আমরা এটা পরিবর্তন আনতে পারি। সমবায় আইনটা যেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে, এটা 2001 সালে প্রথমে এবং 2002 সালে এবং পরবর্তীতে 2013 সালে
কিছু সংশোধন করে যে অবস্থায় আছে সেইটা নিয়েই আমাদের আলোচনা হবে। কুমিল্লা মডেলের কথা ইতিমধ্যে খুশি আপা খুব মোটামুটি বলেছেন। এটা নিয়ে আর আমরা যে আমাদের দেশের সমবায় আন্দোলন, ব্রিটিশ আন্দোলন, সেটা হয়তো আমাদের মেমোরিতে ওইভাবে নাই, কিন্তু মেমোরিতে যেটা আছে সেটা হচ্ছে কুমিল্লা মডেল। যাই হোক, আমাদের সমবায় আইন কেন সংস্কার করতে হবে? প্রথমত হচ্ছে এই সমবায় সমিতি আইনের কিছু ধারা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, সেটা যখন আলোচনায় আসবে তখন দেখা যাবে। আইনের দ্বারা যে সরকারি নিয়ন্ত্রণ, হস্তক্ষেপ ইত্যাদি যে জটিলতার কথা খুশিয়াপাও বললেন, এর ফলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমবায় আসলে গড়ে উঠছে না। সমবায় কিন্তু আপনা আপনি গড়ে ওঠে না। সমবায় কিন্তু একটা আন্দোলন। পৃথিবীর আমাদের স্বাগত বক্তব্যে দেওয়ান মোহাম্মদ হানিফ সাহেব যে অনেকগুলো দেশের উল্লেখ করেছেন, এগুলোর পেছনে কিন্তু একটা ইতিহাস আছে প্রত্যেকটা জায়গায়। তো সেই জন্যে এই আন্দোলনটা হচ্ছে কোনো ভাঙচুরের আন্দোলন না, এটা হচ্ছে একটা গঠনমূলক আন্দোলন, খুব কনস্ট্রাকটিভ এবং খুব গঠনমূলক আন্দোলন। এই আন্দোলনটা গড়ে তোলাটাই হচ্ছে সমবায়ের একটা মানে আসল সারবস্তু। সেই জায়গাটা যদি বন্ধ থাকে তাহলে সমবায় গড়ে উঠতে পারে না। সমবায়গুলোর মধ্যে আমাদের যে অনেক রকমের সমস্যার মধ্যে আছে দুর্নীতি, আছে অনিয়ম, আছে নানা রকমের জটিলতা। যে আমরা আসলে কি চাই সমবায় আন্দোলনের মধ্যে দিয়ে, যে উৎপাদনক্ষম মানুষকে সংঘবদ্ধভাবে সৃষ্টিশীল কর্মকাণ্ডে সামিল করতে হবে এবং দরিদ্র দুর্বল মানুষ, বিশেষত নারী, দরিদ্র কৃষক, ভূমিহীন, জেলে, আদিবাসীদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদেরকে ক্ষমতায়িত করতে হবে, যেটা সরকারের চাওয়ার সঙ্গে বা বণিক বার্তার চাওয়ার সঙ্গে কোনো সংঘাত আমি দেখছি না। এইসব শ্রেণী ও স্তরের মানুষ যাতে উন্নয়নের মূল ধারায় কার্যকরভাবে ব্যাপকতর অবদান রাখতে পারেন তা নিশ্চিত করতে হবে এই সমবায় আন্দোলনের ভিতর দিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রের বিকাশে দৃশ্যমান এবং কার্যকরভাবে এই সকল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেটা সমবায় আন্দোলনের মধ্য দিয়েই করা সম্ভব। 12টা জেলায় আমরা আছি। এখানে যে আমি শুধু তাদের যে সঞ্চয়, এই সঞ্চয়ের মধ্যে আমাদের কোনো অংশ নাই, আমাদের নিয়ন্ত্রণও নাই, আমাদের কোনো অংশও নাই, কোনো এনজিওর কোনো অংশ নাই। যেসব মাইক্রো ক্রেডিট হয় সেখানে এনজিওরা নিয়ন্ত্রণ করে, এখানে কিন্তু এনজিওরা নিয়ন্ত্রণ করে না। যারা সঞ্চয় করেন তারাই নিয়ন্ত্রণ করেন, হয়তো ওনারা অভিজ্ঞতায় বলবেন। এদের বিনিয়োগ ইতিমধ্যে এই 54,19,000 ইতিমধ্যে তারা বিনিয়োগ করেছেন। এখনও তাদের কাছে এগুলো ব্যাংকে, বেশিরভাগ টাকা ব্যাংকেই আছে, তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারাই অপারেট করেন। সেটা হচ্ছে 28,37,000। তো এটাকে আমরা আসলে শোকেস করা, আসলে এটাকে মডেল হিসেবে তৈরি করা যাতে অন্যরা এটা অনুসরণ করে। তো এটা করতে গিয়ে আমরা যে বিষয়গুলো অভিজ্ঞতাগুলো হয়েছে, এই অভিজ্ঞতাগুলোর একটা মূল্যায়ন করার আমরা চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে দুটো স্টাডি করেছি। প্রথম স্টাডিটা করেছেন প্রফেসর আবুল বারকাত বেশ কিছুদিন আগে, আমাদের ওই স্টাডি থেকেও উঠে এসছে। ওনারা দুজনে মিলে করেছিলেন, ডক্টর সীমা জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক এবং ডক্টর রিজওয়ানুল ইসলাম। ওনাদের স্টাডিটাও বেশ কয়েক বছর আগে, এবং উনি একাধিক সেমিনারে সেটা করেছেন, শেয়ারও করেছেন, উপস্থাপন করেছেন। তো এইতে আমরা যেগুলো দেখেছি যে সমবায় আইনের যেমন 9 ধারায় যে নিবন্ধন ব্যতীত সমবায় শব্দ ব্যবহার এটা নিষিদ্ধ, যে কারণে আমরা যে কাজগুলো করছি বেশিরভাগই নিবন্ধিত না। আমরা এগুলোকে সমবায় বলছি না, কারণ সমবায় বললে এটা বেআইনি হয়ে যাবে। তা আমরা এগুলোকে জনসমবায় বলছি। শুধু আইনটাকে বাঁচানোর জন্য আমরা বলছি জনসমবায়, যে যতক্ষণ নিবন্ধিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জনসমবায় হয়ে থাকতে হবে, এবং তাই তারা করছেন। এই সংবিধানের 13 অনুচ্ছেদে আমাদের যে মালিকানার কথা বলা আছে, সেখানে কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ মালিকানা হচ্ছে সমবায় মালিকানা। নিবন্ধন সংক্রান্ত যেসব বিধান আছে, যেসব নিয়ম আছে, এটা মূলত এটাকে নিয়ন্ত্রণ করার জন্যে, এইটার মানে দরজাগুলো খুলে দেওয়ার জন্য না। সমবায় কিন্তু হচ্ছে যে সমবায় আন্দোলন হবে না যতক্ষণ পর্যন্ত দরজাটা খুলে না দেওয়া যাবে। সমবায়ীদের আন্দোলন হতে হবে। ওনারশিপটা সরকারের না, এইটা কোনো এনজিওর না, কোনো প্রতিষ্ঠানের না। এই সমবায় হতে হবে সমবায়ীদের, যারা এর সদস্য। আমরা কি চাই?
যে কথাটা বলছিলাম, সমবায় আন্দোলনটাকে আসলে আমরা তার জন্য নিবন্ধন সহজীকরণ করতে হবে। আইনি যে বাধাগুলো আছে এই বাধাগুলো অপসারণ করতে হবে, যেগুলো আমরা আমাদের স্টাডিতেও সেই রিপোর্টগুলো আমাদের কাছে আছে, এখানেও আমরা সেটাকে মোটা দাগে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। দেওয়ানি আদালতের সঙ্গে এই সমবায় কর্তৃপক্ষের একটা বড় রকমের একটা আছে। আমার মনে হয় যে কিছু কিছু বিষয় আছে এটা আদালতের কর্তৃত্বেই থাকা উচিত, যদিও সেখানেও কিছু সংস্কার দরকার, যাতে আদালত সহজেই এগুলো নিষ্পত্তি করতে পারে। সরকারের উচিত বিদ্যমান দরিদ্র সমবায় বিরোধী আইনের নির্দেশনা বিধিমালা পরিবর্তনে যে নেতৃত্বদানকারী যে ভূমিকা সরকারই নিচ্ছে এই জায়গা থেকে সরে যাওয়া, এটা সমবায়ীদের হাতে দেওয়া। সরকার ফ্যাসিলিটেট করবে, সরকার রেগুলেট করবে, সরকার নেতৃত্ব দেবে না। সমবায় ইউনিয়নকে সরকারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে সমবায় শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে সমবায় শিক্ষার প্রান্তিক পর্যায়ের সমবায়গুলিকে প্রাণবন্ত করার প্রচেষ্টার সমন্বয় সাধনের জন্য তার সক্ষমতা বাড়ানো উচিত। আমরা যেটা বলছিলাম যে তাদের সক্ষমতাটা, তাদের নিজেদের মধ্যে যে যোগাযোগ, যেটা খুশিবাবু বলছিলেন যে 2 টায়ার, এখন 2 টায়ার হবে 3 টায়ার, সেটা আমাদের এখনকার বাস্তবতায় সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে তাদের মধ্যে এই আলোচনার ভিত্তিতে ডিসিশন মেকিংয়ে তাদের ভূমিকাটা। সমবায়ের সামগ্রিক পরিচালনার জন্যে একটা স্থায়ী একটা সমবায় কমিশন হতে পারে। সমবায় কমিশন হতে পারে, যে কমিশনটা মধ্যে সরকারের প্রতিনিধি থাকবে, সমবায়ীদের প্রতিনিধি থাকবে, বিশেষজ্ঞরা থাকবেন, এবং সমবায় নিয়ে যারা যেসব প্রতিষ্ঠান কাজ করেন তাদের প্রতিনিধি থাকবে। এরকম একটা কমিশন, যার নেতৃত্বে হয়তো কোনো একজন সমবায় আন্দোলন সম্পর্কে অনেক অভিজ্ঞ এবং যার আছে, এটা স্থায়ী কমিশন হতে হবে। সেই কমিশনের তদারকিতে প্রতিষ্ঠানগুলো চলবে এবং বিভিন্ন সক্ষমতা বৃদ্ধির যে কার্যক্রম, এবং এটা নট নেসেসারি সবটাই সরকার করবে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও যৌথভাবে মানে এটা চুক্তির মাধ্যমে এটা হতে পারে, এবং সরকার সেটা রেগুলেট করবে যাতে এখানে কোনো অনিয়ম এবং অন্যায় কিছু না হয়, কোনো সমবায় আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করে এমন কিছু না হয়। এবং এই জিনিসটা করতে হলে এটা আইনি কাঠামোটাকে পরিবর্তন না করে করা যাবে না। এবং আমাদের সমবায় আন্দোলনের যে বিশাল বিপুল সম্ভাবনা, এই সম্ভাবনা আমাদের এশিয়ার অন্য কোনো দেশ থেকে কোনো অংশে কম না। সমবায়ের যে ভূমিকা হওয়ার কথা ছিল প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে, তাদের জীবনমান উন্নয়নে, সেক্ষেত্রে আমরা প্রায় পুরোপুরি ব্যর্থ। এক্ষেত্রে আমার মনে হয় প্রথমে আমাদের একটা মৌলিক জায়গায় একমত হওয়া দরকার যে সমবায়ের সমস্ত আইনের লক্ষ্য হবে সমবায়ীদেরকে সহায়তা করা, তাদের স্বশাসনের ব্যবস্থা করা, তাদেরকে নিয়ন্ত্রণ করা নয়। নিয়ন্ত্রণের মাধ্যমে সমবায় সমিতি কার্যত প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে তেমন ভূমিকা রাখতে পারবে না। অনেক ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমবায়ের মাধ্যমে যে সরকারি সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুবিধা কোটারি গোষ্ঠীর হাতে চলে যাচ্ছে। আমি যখন এলআরডির হয়ে অতীতে এই বিষয়ে গবেষণা করেছি, দেখেছি সুপ্রিম কোর্টের কিছু রিপোর্টেড মামলায় যে মৎস্যজীবীদের জন্য হয়তো জলমহাল বরাদ্দ আছে, কিন্তু দেখা যাচ্ছে সেই জলমহাল এমন কোনো গোষ্ঠীকে দেওয়া হয়েছে যেখানে কোনো প্রকৃত মৎস্যজীবী নাই। সরকারি কিছু নীতিমালায় খাস জমি বরাদ্দের ক্ষেত্রেও একই ধরনের সংরক্ষিত কিছু সুযোগ থাকার কথা, যে এই জমি শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠীকে সমবায়ের ভিত্তিতে দেওয়া হবে। কিন্তু এই সুবিধাগুলোকে কুক্ষিগত করার জন্য এমন অনেক মানুষ সমবায় সমিতির সদস্য হচ্ছেন যারা প্রকৃতপক্ষে ওই গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করেন না। এক্ষেত্রে অনেকেই হয়তো নিবন্ধন কর্তৃপক্ষকে শুধুমাত্র দোষারোপ করবেন। আমি মনে করি শুধু তাদেরকে দোষারোপ করলে প্রকৃত চিত্রটি পাওয়া যাবে না। তারা হয়তো অনেক ক্ষেত্রে মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের উপর নিশ্চিতভাবে রাজনৈতিক নেতৃত্বের একটা অশুভ প্রভাব, অশুভ চাপ ছিল। এই ব্যাপারে অবশ্যই আমাদেরকে আরো অনেক সিরিয়াসলি কাজ করতে হবে। সমবায় যখন নিয়ন্ত্রণের কথা ভোলা ভাই বলছেন, এটা শুধুমাত্র নিবন্ধনের ক্ষেত্রে নয়, অবসায়নের ক্ষেত্রেও সরকারের যথেষ্ট অবাধ হস্তক্ষেপের সুযোগ রয়েছে। এমনকি আমি বলবো যে একটা কোম্পানি বা একটা পার্টনারশিপকে যেভাবে এদেশে ফোর্সফুলি অবসায়ন করানো যায়, তার থেকেও সমবায় সমিতি অবসায়ন করা অনেক সহজ। এটি এরকম হওয়া উচিত না।
যদি কেউ আমাদের পার্টনারশিপ আইন 1932 বা কোম্পানি আইন 1994 সাথে সমবায় সমিতি আইন 2001-এর তুলনা করেন, তাহলে তার কাছে এটি সুস্পষ্ট হবে। আমাদের সমবায় নিবন্ধন অধিদপ্তর নিয়ে আমরা অনেক সমালোচনা করি, কিন্তু তাদের কতটুকু লোকবল আছে, মাঠ পর্যায়ে তাদের লোকবলকে প্রতিনিয়ত তারা ট্রেনিং দিতে পারেন কিনা সেই বিষয়টিও সুনিশ্চিত করতে হবে। কারো কাছে যদি আপনি জবাবদিহিতা চান, কারো কাছ থেকে যদি আপনি সার্ভিস চান, তাকে আপনার যথেষ্ট পরিমাণ লোকবল দিতে হবে। আমি মনে করি এর জন্য শুধু বর্তমান সমবায় আইনের সংশোধন নয়, হয়তো স্বতন্ত্র একটি আইন হতে পারে সমবায় কমিশনের জন্য। এবং নিবন্ধন সংক্রান্ত আরো বিভিন্ন বিষয়ে রয়েছে এই আইনটার 10 ধারায়। নিবন্ধনের জন্য প্রথমে আবেদন করতে হবে একটি নির্ধারিত ফর্মে, এবং যদি নিবন্ধক মনে করেন যে সন্তুষ্ট হন যে কোনো সমবায় সমিতিকে তারা নিবন্ধন দেবেন, সেক্ষেত্রে তারা 60 দিনের মধ্যে এই নিবন্ধন দেওয়ার প্রক্রিয়াটা সনদ ইস্যু করা সহ সম্পন্ন করবেন। আর এই 60 দিনের মধ্যে 30 দিনের ভিতরে তারা ওই সমবায় সমিতির কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য চাইতে পারেন। আমি একটু শব্দগুলোর উপরে জোর দেব, চাইতে পারেন, এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে স্থানীয় তদন্ত করতে পারবেন। একই ধারাতে বলা হচ্ছে যে আবেদন যদি নামঞ্জুর হয় তাহলে 30 দিনের ভেতরে যে আবেদনকারী কর্তৃপক্ষ আছে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে আপিল করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপিলকারী কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত। আর এই নামঞ্জুরটা যদি নিবন্ধক স্বয়ং করে থাকেন তাহলে আর আপিলের কোনো বিধান নেই। ও আগে পূর্ববর্তী ক্ষেত্রে আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এবং কোনো রিভিউয়ের বিধান রাখা হয়নি। আর যে ক্ষেত্রে নিবন্ধক এটা নিজেই নামঞ্জুর করছেন, সেক্ষেত্রে আবার আপিলের কোনো বিধান নেই। ওনার কাছে যিনি নাকচ করলেন ওনার কাছে একটি রিভিউয়ের বিধান রাখা হলো। আমার কথা হচ্ছে যে দুই ক্ষেত্রেই তো মূল বিষয়টা হচ্ছে যে নিবন্ধনের আবেদনপত্র নাকচ করা, মূল বিষয়টা তো তাই। তো একটা ক্ষেত্রে একটা লেয়ারে দেখা গেল যে রিভিউ রাখলেন না, আপিল রাখলেন, আরেকটা লেয়ারে আবার আপিল রাখলেন না, রিভিউ রাখলেন। এটা একটা ধারার মধ্যেই কিন্তু দুটো কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, এক। আর দুই হচ্ছে যিনি নিবন্ধক যদি এই আবেদন নামঞ্জুর করেন আবার তার কাছেই রিভিউ করা, যে ব্যক্তি নামঞ্জুর করছেন তার কাছেই রিভিউ করা, এটি কতটা যুক্তিসঙ্গত? কারণ এক্ষেত্রে কিন্তু পরবর্তী সিদ্ধান্তটা বায়াসড হতে পারে। আর এই যে আপিল এবং রিভিউয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে দেওয়ানি আদালতে যাওয়ার যে কোনো প্রভিশন নেই, যে দেওয়ানি আদালতে যাওয়াটা প্রভিশন রাখা যেতে পারে, এবং শুধুমাত্র আইনগত দিক, যেখানে মানে তথ্যগত দিক নয়, আইনগত দিকের বিচারের জন্য। এরপরে আসি ব্যবস্থাপনা কমিটি নিয়ে, যেখানে যেই ত্রুটিগুলো আমার কাছে ধরা পড়েছে এটা আছে এই আইনটার 18 ধারায়। আইনটাতেই বলা হচ্ছে যে ব্যবস্থাপনা কমিটি তৈরি হবে সদস্যদের সমন্বয়ে। আবার এই ধারাতেই বলা হচ্ছে যে যদি সমবায় সমিতির মূলধনে সরকারের 50% মূলধনে অংশ থেকে থাকে, কিংবা আপনার মোট ঋণ বা অগ্রিমের 50 ভাগের অধিক সরকার দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে সরকার ম্যানেজিং কমিটিতে হচ্ছে যে 1/3 সদস্য মনোনয়ন দেবেন। তো এটা তো খুব পরস্পর বিরোধী কথা, কারণ একবার আইন কিন্তু ডিটারমিন করে দিচ্ছে যে ম্যানেজিং কমিটি হবে সদস্যদের মধ্যে থেকে, আবার সরকার যদি তার মনোনীত সদস্য এখানে নিয়ে আসেন তারা তো হচ্ছে সমবায় সমিতির সদস্য নয়। তাহলে এটা তো এই আইনটা নিজেই সেলফ কন্ট্রাডিক্টরি। নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি থাকবে, তার মেয়াদ হবে 3 বছর, এবং 3 বছর শেষ হওয়ার আগে আগে তারা নির্বাচন করবেন, এবং পরবর্তী কমিটির হাতে তারা দায়িত্ব দিয়ে চলে যাবেন। কিন্তু নির্বাচন যদি তারা করতে না পারেন, সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন একটি কমিটি তৈরি হবে, যেটির মেয়াদ হবে 120 দিন, এবং 120 দিনের মধ্যে তারা এই নির্বাচনটি সম্পন্ন করবেন এবং পরবর্তী কমিটির হাতে দায়িত্ব দিয়ে চলে যাবেন। তারা যদি ফেল করেন তাহলে তারা বিলুপ্ত হবেন ওই কমিটিটাও, এবং নতুন করে একটা অন্তর্বর্তীকালীন আবার 120 দিনের জন্য একটা কমিটি তৈরি হবে। কিন্তু এই মানে থার্ড কমিটিটা, যেটা অন্তর্বর্তীকালীন কমিটি, সেটা যদি ফেল করে 120 দিন পরে, সেই ক্ষেত্রে কি হবে সেটার কোনো বিধিবিধান কিন্তু এখানে নাই। আর কতদিন পর্যন্ত এই 120 দিন 20 দিন করে বাড়িয়ে বাড়িয়ে একটা কমিটি নিয়ে যাওয়া হবে সেটারও কোনো সুনির্দিষ্ট উল্লেখ এই আইনটাতে নাই। সমিতি দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে সরকার কোনো সাধারণ সভা ডাকা ছাড়াই, সদস্যদের মধ্যে সাধারণ সভা ডাকা ছাড়াই নিবন্ধক হচ্ছে যে দায়ী কোনো ব্যক্তিকে বহিষ্কার করে দিতে পারেন, অথবা হলো যে কমিটিটাই ভেঙে দিতে পারেন। আর সবচেয়ে যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, মানে খুব মানে অ্যাক্সেস টু জাস্টিসের ক্ষেত্রে বড় বাধা হচ্ছে এই আইনটা। আপনি আইনের আশ্রয় নেওয়ার ক্ষেত্রে বড় বাধা হচ্ছে এই আইনটা স্বয়ং নিজে।
এই আইনটা 86 ধারায় বলা হচ্ছে যে নিবন্ধক বা তার থেকে ক্ষমতাপ্রাপ্ত কারো অনুমোদন ব্যতীত কোনো আদালত এই আইনের অধীন কোনো অপরাধ বিচারের জন্য গ্রহণ করবেন না। অর্থাৎ মনে করুন যে কোনো সদস্যদের যে টাকাটা তারা দেন বা আমানতকারীরা যে টাকা দেন সেটা কেউ আত্মসাৎ করে পালিয়ে গেল, তুলে নিয়ে চলে গেল, সেই ক্ষেত্রে আমি একজন সদস্য বা আমি একজন আমানতকারী, আমি আর আদালতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত নিবন্ধক কিংবা তার মনোনীত কোনো ব্যক্তি আমাকে আদালতে যাওয়ার পারমিশন না দিচ্ছেন। এটা তো হতে পারে না। আমার আমানত, আমি সদস্য, কোনো না কোনোভাবে এটা তছরূপ হয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিলাম, সেটার জন্য আমাকে পারমিশনের অপেক্ষা করতে হবে, ততক্ষণে তো অপরাধী দেশের সীমানা ছাড়িয়ে পালিয়ে যাবে। এই যে মানে আইনের আশ্রয় লাভের যে আমার অধিকারটা, অ্যাক্সেস টু জাস্টিসটা, সেটা কিন্তু এই আইনটার দ্বারা ভীষণভাবে বাড়িত হচ্ছে। আপনারা হয়তো বিবেচনা করবেন যে আইনটা কিভাবে আরো সমবায় সমিতি বান্ধব হয় এবং এটার প্রয়োগ সহজ হয়ে ওঠে। আমরা যখন শুরুটা করি তখনও কিন্তু এই আমাদের যে কৃষকের যে চিরায়ত যে মন মানসিকতা সেটাকে আমরা মূল্য দেওয়ার চেষ্টা করেছি। যেমন আমরা ছোটবেলায় দেখেছি যে কোনো কৃষক যদি তার লাঙ্গল না থেকেছে অন্য কৃষকরা তাকে লাঙ্গল দিয়ে সহযোগিতা করেছে, কোনো কৃষকের যদি টাকা না থেকেছে অন্যরা তাকে ব্যাগার দিয়ে, যেটা ব্যাগার শব্দটা ছিল সেটাতে সহযোগিতা করেছে, কারণ বীজ না থাকলে বীজ দিয়ে সহযোগিতা করেছে। এবং আমার যে জন্ম যে রাজশাহীতে, তার পাশেই যে বৃহত্তর রাজশাহীর যে নাটোর, সেখানে সিংড়ার আপনারা জানেন যে হুলহুলিয়া গ্রাম, সে 1913 থেকে ওখানে একটা মানে সমবায় ভিত্তিতে গ্রামটা যে গড়ে ওঠা, সেটা কিন্তু একটা উদাহরণ রয়েছে। সুতরাং যাদের একমাত্র হোমস্টেডের কিছু জমি, তাও আদিবাসী যারা আছে, যেটাকে যে কোনো সময় কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে কারণ তাদের বৈধ কাগজপত্র নেই, সেই রকম একটা প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আমরা শুরু করলাম কি মুষ্টির চাল দিয়ে, সামান্য চাল দিয়ে তারা সঞ্চয়, যেটা উনি বললেন প্রায় 28 লাখ টাকার মতন একটা সঞ্চয় হয়েছে। এটা কম কথা না, কিন্তু আমরা কোথায় খাটাবো? জমি নাই, জমি নিতে গেলে নানান ফ্যাকড়া, জমি সংস্কারের এতগুলো সংস্কার কমিশন হলো কিন্তু ভূমি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হলো না। কারণ ভূমি সংস্কার করলে তো আসলে প্রান্তিক কৃষক এবং যারা, যেটা আমরা ফ্যামিলি ফার্মিং এর কথা বলছি, যারা ক্ষুদ্র কৃষক, তাদেরকে জমি দেওয়া যেত। তারা সমবায় ভিত্তিতে যদি উৎপাদন করতো, উৎপাদন খরচ কম পড়তো, আপনার বিষমুক্ত খাবার তৈরি করতে পারতো, যেটা আমরা কিন্তু ওই যে জৈব কৃষির চর্চা করেছি, এখানে আছে যারা মাঠ পর্যায়ে কাজ করছে। শুধুমাত্র শহর কেন্দ্রিক বৈষম্য দূর না, এখানে গ্রামের মানুষের ভিতরে যে বৈষম্য, এই বৈষম্য নিরসন করতে হলে সমবায় একমাত্র এর সমাধান দিতে পারে বলে আমি মনে করি। সুতরাং সমবায়কে জনবান্ধব করতে হবে, সমবায়কে নারী বান্ধব করতে হবে, আদিবাসী বান্ধব করতে হবে, এবং সমবায়ের মাধ্যম দিয়ে কৃষি জমি প্রাপ্তি, অর্থাৎ উপকরণ, তার কৃষির জমি ক্ষেত্র প্রাপ্তি নিশ্চিত করে যদি প্রকৃত সমবায় করা যায়, তাহলে দেশের উন্নয়ন সম্ভব। এই যে দলটাকে আমরা শুধু জনসমবায় বলতেছি, আমরা সমবায় হতে পারি নাই। আমরা যে কৃষি কাজগুলো, মাঠ পর্যায়ে যে কৃষি কাজগুলো করি, এই যে আমাদের ক্ষুদ্র কৃষি, আমরা এখন এই দলটাকে যদি আমরা সমবায় করতে পারতাম, তাহলে এখানে আমাদের অনেকগুলা ভালো দিক, আরও ভালো দিকগুলো উঠে আসতো। যেমন কৃষি যে সমবায় রেজিস্ট্রেশন যদি হয় আমাদের, তাহলে আমরা এই যে কৃষি ঋণটা আছে ওখানে আমরা একটা বড় অংশ রাখতে পারি। যেমন কৃষি ঋণের ওখানে এই আমাদেরকে সমবায় রেজিস্ট্রেশনটা দেখতে চায় এই কৃষির ওখানে যদি আমরা একবার ওখানে কৃষি খাতে ঢুকতে পারি, যেটা সরকারি কৃষি আর কি, ওখানে থেকে উন্নত মানের প্রোডাক্ট, যেমন ওই যে কৃষির যে সরঞ্জাম যে বিষয়টা আছে, ওটা আমরা এই সমমূল্যে পেতে পারি। আমার চাটমোহর উপজেলায় ফরিদা পারভিন সমবায়ের কর্তৃপক্ষ, ওনার কাছে আমি একবার গেছি সমবায় রেজিস্ট্রেশনের জন্য। উনি মানে বলতেছে যে সদস্য 20 থেকে কিছু 40 হতে হবে, এই এত টাকা সঞ্চয় হতে হবে, এরকম। আমার কোনো দলের সদস্য আছে 18 জন, কোনো দলের সদস্য আছে 17 জন, কোনো দলে আসে 20 জন, কোনো দলে আছে দেখা যাচ্ছে এই 60,000 টাকা সঞ্চয়, কোনো দলে 70,000 হয়েছে। এগুলো নাকি ওনার আওতায় পড়তেছে না। এখন উনি আমার দলটাই যেহেতু একটু উন্নতির দিকে আছে, উনি আমাকে শুধু নিবন্ধন দিন, আমার দলগুলোকে, আমি আমার নয়, আমি আমার দলের, আমি সবার ওখানে, তাহলে আমার এই দলগুলো ওনার নাকি ওই রেজিস্ট্রেশনের আওতায় পড়তেছে না। উনি আমাকে সমবায় রেজিস্ট্রেশন দিতে ব্যর্থ। তাহলে এই আমরা তো আগানের দিকে আসি, উন্নতির দিকে আসি, তাহলে আমাদের সমবায় দলগুলো যদি রেজিস্ট্রেশন দেয়, আমরা এই কৃষি খাত থেকে যে উপকরণগুলো পাচ্ছি, মাঠ পর্যায়ে নিয়ে এটা আমরা কাজে লাগাইতে পারতেছি, আমাদের অধিক ফসল উৎপাদন হচ্ছে, আমরা এই কাজগুলো কিন্তু করতে পারতেছি। আবার এই যে সমবায়ের যে
আরো আমার অনেকটা আশা ছিল, আরো অনেকটা স্বপ্ন ছিল আমাদের এই যে সমবায়, যে আমি এই সমবায়ে যে খাস জমিগুলো, ওটা শুনছি যে সমবায়কে দেওয়া হয়, খাস জমিগুলো আবাদ করার জন্য সমবায়কে দেওয়া হয়। ওটা কারা পায়? বড় বড় লোক যারা আছে না কৃষি, তারা সমবায় করছে, তারাই পায়। আমরা ক্ষুদ্র কৃষি, আমরা ওই যে আওতায় পড়তেছি না, আমরা এই সুযোগটা পাচ্ছি না স্যার। আপনারা যদি এইসব দৃষ্টিগুলা আমাদের এই আইনি বাধাগুলোকে মানে একটু বাধাগুলোকে অতিক্রম করে দিতেন, আমরা একটা ধাপ এগিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো আমি মনে করি যে আমাদেরকে কেউ নারী বলে, কৃষক বলে আর আটকে রাখতে পারতো না। সমবায়ের মূল উদ্দেশ্য হচ্ছে সমপেশা, সমমনা, সম উদ্দেশ্য এবং সমকর্ম। এগুলোর সমন্বয়ে কিন্তু সমবায় গঠিত হয়। সেক্ষেত্রে আমরা যে ফিল্ড পর্যায়ে কাজ করতেছি, আমরা মূলত প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিসত্ত্ব এবং সরকারি পরিষেবা নিয়ে কাজ করতেছি। সেক্ষেত্রে তাদের যেহেতু তাদের যে সঞ্চয়টা তারা উত্তোলন করে, সেটা কিন্তু তারা মুষ্টি চাউলের মাধ্যমে সঞ্চয় উত্তোলন করে, এবং কি সেখানে তারা যে ব্যাংকে তাদের এই টাকাটা তারা ব্যাংকে, কৃষি ব্যাংকে তারা জমা করে, এবং কি তাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো তাদের দলের সদস্যদের যৌথ অ্যাকাউন্ট। এখানে আমি বা আমার অফিস কোনো তদারকি করে না, আমরা জাস্ট তাদেরকে পরামর্শ দেই বা তাদেরকে বলি। আসলে আমরা যে কাজগুলো করতেছি সেগুলো মূলত আসলে সমবায় ভিত্তিক কাজ করতেছি। আমাদের যে দলগুলো আছে তাদের যে পুঁজিগুলো আছে, পুঁজি গঠন যে করছে তারা, সেই পুঁজিগুলো আমরা কৃষি খাতে বিনিয়োগ করি। জমি বন্ধক, গরু পালন, ছাগল পালন, এগুলোতে তারা বিনিয়োগ করতেছে, এবং কি তারা যে ধান জমিগুলো বন্ধক নেওয়ার পর যে তারা ধান চাষ করতেছে, সেটাও তারা হলো যৌথভাবে করতেছে, সমবায় ভিত্তিক করতেছে। এবং আমাদের এখানে আরেকটা মজার বিষয় হলো যে আমাদের দলীয় সদস্য যারা আছে, তারা আমাদের দলে সর্বনিম্ন সদস্য হলো 15 জন, 15 থেকে 30 সর্বোচ্চ। তো সেই ক্ষেত্রে তারা হলো বাড়ির আঙিনা যখন সবজি চাষ করে, শীতকালীন সবজি, তারা কিন্তু সবাই একই রকমের সবজি চাষ করে, 30 জন সদস্য। তো আমরা আসলে ফিল্ড পর্যায়ে কাজ করি, আমরা তো আসলে গরিব মানুষ নিয়ে কাজ করি, আমরা তো বড়লোক মানুষের নিয়ে কাজ করতেছি না। যে আমাদের যারা সদস্য আছে তারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের তো আর কি মনে করেন যে মানে লাখ লাখ টাকা নাই, তারা লাখ লাখ টাকা নিয়ে তাদের কাছে যাবে, এরকম ঘুষ টুস দিবে, এরকমও তাদের পক্ষে সম্ভব না। তো আমরা যাদেরকে নিয়ে কাজ করতেছি তারা হলো আসলে মূলত সমবায় ভিত্তিকই কাজ করতেছে। এখন আমরা জনসমবায় ব্যবহার করতেছি। আমার দল আছে 13টা দলের ভিতরে আমার দলীয় সদস্যদের মুষ্টি চাউলের মাধ্যমে সঞ্চয় হয়েছে 14 লাখ টাকা, তাদের বিনিয়োগ করা আছে 10 লাখ টাকা, এগুলো হলো কৃষি খাতে বিনিয়োগ করা আছে। তো তারা কিন্তু সমবায় ভিত্তিক কাজ করতেছে। সমবায় করার জন্য যেই ইয়াগুলা থাকে সেগুলা কিন্তু সবকটা আমার দলগুলোর ভিতর আছে, কিন্তু আমরা পরিচয় দিতে গিয়া আমাদের জনসমবায় বলতে হইতেছে। আমরা চাই আমাদের যে ক্ষুদ্র কৃষক আছে তারা যে সমবায় ভিত্তিক কাজ করতেছে তাদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হোক, তাদের এই সমবায়ের যে নীতিমালাগুলো আছে, যে সংস্কারটুকু প্রয়োজন। আমরা যখন দেখি যে মাঠ পর্যায়ে যারা কাজ করেন কৃষক, বিশেষ করে আমরা সরাসরি যে কাজের সাথে সম্পৃক্ত কিংবা আমাদের বাস্তবে দেখা সরাসরি কৃষির সাথে সম্পৃক্ত, যারা জলমহলের সাথে সম্পৃক্ত, সরাসরি শ্রমজীবী মানুষ, তাদের সমবায়ের অবস্থা ইতিমধ্যে আমাদের কোথা ভাই আলোচনার মধ্যে যেটি নিয়ে আসছেন, যেটা এখানে আলোচনা হয়েছে, যে আলোচকরা বলছেন যে জলমহল যারা ব্যবহার করেন তারা কি প্রকৃত জেলে? বাস্তবে না। যারা বিভিন্ন সংগঠন নিয়ন্ত্রণ করেন, শ্রমিক সংগঠন বলি, কৃষক সংগঠন বলি, তারা কি প্রকৃত কৃষক? নেতৃত্বে যারা আছেন বাস্তবে না। যারা যে কাজের সাথে সম্পৃক্ত তারা যদি সেটা নেতৃত্বে না থাকে, তারাই যদি সংগঠিত না হতে পারে, তাহলে পারে আসলে প্রকৃতপক্ষে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অর্জন করা খুবই কঠিন ব্যাপার। আমরা সমবায় করার পরবর্তীতে কিছু সমস্যা আমরা এখানে কিন্তু উঠে আসছে। আমরা যে সমিতিগুলো করি, 20 জন যদি হয়, সমমনা, সমপেশা, পুঁজি গঠন করবে, করা যায়। এই বিষয়ে এই অবস্থা কিন্তু আমাদের আসছে। আমরা যখন স্থানীয় পর্যায়ে সমবায়ের অফিসার যারা আছেন, যখন দেখি সমবায় তারা কিন্তু করতে পারে না, আমাদের যাদের সংগঠিত যারা। কিন্তু সমস্যাটি কোথায়? যিনি সরকারের একজন কর্মকর্তা, তাকে চিন্তা করতে হবে সরকারি বিভিন্ন দপ্তরগুলো দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য। তিনি তার কাছে জনগণ আসবেন কারণ তিনি তো জনগণের কাছে যেতে পারেন। আইনের সংস্কারের থেকে আমি মনে করি বরঞ্চ আমাদের মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চর্চার যে অবস্থায় আছি তার একটি ইতিবাচক পরিবর্তন খুব জরুরি। এটা না হলে পারে শুধুমাত্র আইনের পরিবর্তনের মাধ্যমে যে মানুষটা আইন প্রয়োগ করবেন কিংবা আইনের সুযোগ নেবেন বা আইন মানুষকে ডিসিপ্লিনে আনার দায়িত্ব যদি পালন করবেন, তারা যদি পজিটিভ না হন, তারা যদি চান যে হ্যাঁ এরকম হওয়া দরকার, তাহলে সেটা সম্ভব। এখানেও কিন্তু সমবায়ের পক্ষ থেকে যদি একটি বাজারে তাদের সহজে বাজার বিপণনের একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়, এই কাজটি কিন্তু সমবায় করতে পারে, সরকারের পক্ষ থেকে করতে পারে। এবং সমবায় যারা তারা কিন্তু বলতে পারেন যে সরকার যেন তাদেরকে এই সুযোগটি করে দেয়, এই দায়িত্বটি কে পালন করবে। এইভাবে কিন্তু তারপরে যারা করবেন উৎপাদন,
ব্যাংকের ঋণের বিষয়টা আসছে। এই ব্যাংকের ঋণটা তারা সহজে কিভাবে পেতে পারে, সবাই এখানে কি ভূমিকা রাখতে পারে, তাদের যে নিজস্ব পুঁজি আছে সেই পুঁজিটার আরো সঠিক ব্যবহার সেটি করা, তাদের দক্ষতার যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ করার ক্ষেত্রে কি ভূমিকা রাখা যেতে পারে, এগুলো করা দরকার। আমরা এটা বিশ্বাস করি এবং জানি যে প্রাকৃতিকভাবেই তারা যথেষ্ট জ্ঞান রাখেন, অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে একত্রিত করা, ছোট ছোট পুঁজি আছে সেগুলোকে একত্রিত করা, ছোট ছোট সম্পদ আছে সেগুলোকে একত্রিত করা, তার জমিগুলোকে একত্রিত করে সকল কিছু সঠিকভাবে ব্যবহার করে আমরা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে যেন ভূমিকা রাখতে পারে, সেক্ষেত্রে সরকার এবং আমরা সকলে মিলে একসাথে ভূমিকা রাখি। 10টা দল একসাথে কাজ করি। তো সর্বপ্রথম আমরা চাইবো আমরা যেগুলো পাই না, যেমন কৃষি ব্যাংকে যে ঋণ পাই না, আর কৃষি যন্ত্রপাতি এবং কৃষি কার্ড, আমরা চাইবো যে আমরা যে এগুলো যদি পাই তাহলে হয়তো আমরা সেই উন্নয়নের ইয়েগুলো করব। আর আমরা চাইবো যে আমাদের উন্নয়ন হোক। রেজিস্ট্রেশনের জন্য আমাদের বোধহয় 50-60টা রেজিস্ট্রেশন তৃণমূল পর্যায়ে আটকে থাকতো না 3 বছর যাবৎ। এটা খুব সহজ, যদি সহজ সাধ্য হতো তাহলে আমরা অনেক দ্রুতই এগুলো পেয়ে যেতাম। সমবায়, এই ধরনের একটা সমবায় 3000 মানুষ এখন আছি, 12 কোটি টাকার উপরে সঞ্চয়, এর নিজস্ব জায়গা আছে, নিজস্ব 4তলা বিল্ডিং আছে। তো এইটা আমরা সমবায়, এটা বাংলাদেশ ব্যাংক, আমরা সমাজসেবার অধিদপ্তরে রেজিস্ট্রেশন দিয়েছিলাম 1983 সালে। তো বাংলাদেশ ব্যাংক পাশাপাশি আছে, তো ওনারাও খুব ভালো। তো ওনারা বললেন যে ভাই তোমরা এত লেনদেন করো, এত ভালো কাজ করতেছো, সমবায় দিয়ে এটা কাজ হবে না, তোমরা সমাজসেবা দিয়ে কাজ হবে না, তোমরা সমবায় রেজিস্ট্রেশন করো। তো এই সমবায় রেজিস্ট্রেশনের জন্য বোধহয় 1 বছর যাবৎ আমরা ঘোরাঘুরি করতেছি। এখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কৃষক আছে, ঠেলা গাড়ি চালক আছে, ডেলিভার্স আছে, সবাই নিয়ে মিলে এটা করতেছি। এবং ঋণ আমার 1.5 লাখ 2 লাখ টাকা আমরা ঋণও আমরা নিতে পারি এবং খুব মানে ট্রান্সপারেন্ট। তো এই জায়গাও আমরা করতে পারতেছি না। প্রকৃত মৎস্যজীবী যারা জল এবং জলের সাথে সম্পর্কিত, জালের সাথে সম্পর্কিত, তারা কিন্তু আসলে পায় না। পাচ্ছে কারা? যারা সমাজে প্রভাবশালী, সে মৎস্যজীবীরা। কিন্তু চেয়ারম্যানকে বাধ্য হয় যে আপনি নাহলে আমরা আপনি ভোট করবো না। যারা সমাজের ক্ষমতাবান বা প্রভাবশালী এই লোকগুলোকে কিন্তু এই মৎস্যজীবী সাজিয়ে আপনার হলো এই সার্টিফিকেটগুলো দিয়ে মৎস্যজীবী সমিতির নামে রেজিস্ট্রেশন দেওয়া আছে। এই বিষয়গুলো উপজেলা পর্যায়ে যখন এগুলো হয়, জেলা পর্যায়ে হয়, এগুলো সমবায় অধিদপ্তরে কিন্তু তদারকি নেই। আমরা চাবো যে তদারকি করে এই কাজগুলো দ্রুত করা। আমাদের প্রান্তিক আদিবাসী তাদের কথা যেন চিন্তায় রাখে, মাথায় রাখেন। প্রান্তিক শুধু নারী না, আমাদের আদিবাসীরা, আমি দেখেছি আমাদের আদিবাসীরা অন্যান্য মেন স্ট্রিমেরা তারা ব্যাংক থেকে ঋণ পাচ্ছে মাধ্যমে, রেজিস্ট্রেশনের মধ্যে, মানে তারা ঋণ নিয়ে তারা কৃষি কাজ করতে পারতেছে, কিন্তু আদিবাসীরা সেটা পাচ্ছে না। এই বিষয়টা একটু মাথায় রাখার জন্য। আরেকটা, ওই যখন কোনো সমিতি হয় নষ্ট হয়ে যায় বা করে আত্মসাৎ হয়, ওই ব্যক্তিকে তাকে করা, বহিষ্কার করা। সে শুধু বহিষ্কার করলে কি তার কাছে টাকা উদ্ধার হবে, নাকি টাকা উদ্ধার করার মতো কোনো আছে কিনা, সেই বিষয়টা একটা বিষয় জানার জন্য। স্থানীয় সমবায় কর্মকর্তা, বিশেষ করে মাঠ পর্যায়ে কর্মকর্তারা, যখন আমরা রেজিস্ট্রেশনে যাই তখন তারা রেজিস্ট্রেশনের কথা আলাপ করতে চাই, তখন তারা যেন তাদের কাছে আমরা ভিক্ষা চাইতে যাচ্ছি এরকম মনে হয়। তো আমরা আসলে বাস্তবতার আলোকে কথা বলছি, এবং আইন যেটা আছে, আইনের বিশেষজ্ঞ যারা আছেন ওনারা আইন নিয়ে আলোচনা করেছেন। আইনটার সাথে বাস্তবতার যে মিল রাখা দরকার, সেই জায়গাটার মধ্যে বোধহয় একটু চিন্তা করা দরকার। সেই ক্ষেত্রে আমি শুধু উল্লেখ করতে চাই, 2004 সালে বিধিমালা হয়েছে। সেই বিধিমালায় বলা আছে যে সমবায়ের কতগুলো শ্রেণী হবে, কতগুলো ক্যাটাগরি হবে, সেই বলা আছে। এই আইন সেইটা পারমিট করে কিনা, আসলে শহর ভিত্তিক যারা ওই ঋণ নিচ্ছেন এই ধরনের এটা হচ্ছে, কিন্তু এখানে ওখানে বলা আছে 20 ধরনের সমবায় সমিতি হতে পারে। আরেকটা হচ্ছে 2012 সালে জাতীয় সমবায় নীতিমালা ঘোষণা করা হচ্ছে। সেইখানে কেন সমবায়, কার জন্য সমবায়, কি হিসাবে তৈরি হবে, ওই বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট উল্লেখ করা আছে। এবং মনে হয় যে আইনের ক্ষেত্রে ওই জায়গাটাও একটু বোধহয় আমাদের দেখা দরকার। তাহলে মনে হয় আমাদের এই যে আলোচনাটা, যেটা মানে যে সমস্ত জটিলতা আছে, সেই জটিলতাটা বোধহয় কমে যাবে। ভূমি সংস্কার এগুলো আসলে
আমি কনসাইজ এভাবে করেছি যে ভূমি সংস্কার বা ওই লোকের জন্য ভূমি দিয়ে দেয়া, আইন করা, এগুলো মূলত আমাদের অধিদপ্তর বা আমাদের মন্ত্রণালয়ের কাজ না। সুতরাং আপনারা যারা এটা আয়োজন করেছেন, তো ভূমি সংশ্লিষ্ট যে সকল মানে দপ্তর সংস্থা আছে তাদের নিয়ে আপনারা এটা করতে পারেন। এখানে সমবায়ের কোনো ভূমিকা নাই। এর একটা দিকে আমি কনসাইজ করলাম। দেন হলো সমবায় সব মানুষের জন্য, এবং রাষ্ট্রের দ্বিতীয় খাত এখানে উল্লেখ করা হয়েছে মালিকানার। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু কনসাইজ হয়ে গেছি, সেটা হলো যে আমরা প্রান্তিক কৃষক এবং এই টাইপের মানুষের জন্য ভাবছি, তাদের জন্য জমিটা কিভাবে নিশ্চিত করা যায়, তারা কিভাবে জমিটার ব্যবহার করতে পারে এবং তারা যাতে কিভাবে ফ্যাসিলিটেট হতে পারে। আপনি বলেছেন যে আপনি গেছেন, আপনার 20 জন না হওয়ার জন্য আপনার হয়নি। আমি সবিনয়ে অনুরোধ করবো, এটা রাষ্ট্রীয় আইন, আমার অফিসারের কোনো ক্ষমতা এখানে নাই। সো আপনারা আপনাদের গ্রুপগুলোকে এখন কমপক্ষে 20 জনে পরিণত করেন। কোনো দেশে এতটি সমবায় সমিতি, যাদের উদাহরণ আপনারা দিয়েছেন বিভিন্ন দেশের, এতটা সমবায় সমিতি তারা 1 বছরে নিবন্ধন করে না। আমি আবারও বলছি ফিগারটা 6789। সো এটা ইজি অ্যাক্সেস আমি মনে করি। এখন যাদের জন্য ইজি হয়নি, তো আমার দেশের মানুষ আমরাই, তো ওই অফিসার তো এই দেশেরই মানুষ। সো ম্যান টু ম্যান একটা সার্ভিস দিতে অনেক ধরনের পার্থক্য হয়ে যেতে পারে। সুতরাং এই সব ক্ষেত্রে আপনারা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতেন, আমরা চেষ্টা করতাম আপনার পাশে দাঁড়াতে, আপনাকে আরও কিভাবে সাপোর্ট দেওয়া যায়। এখন এই কৃষক বলতেছে আমারটা মাননীয় প্রধানমন্ত্রী মাফ করে দিছে, আর বাংলাদেশ ব্যাংক সমবায় ব্যাংকে বলতেছে তুমি টাকা ফেরত দাও। ব্যাস রাতারাতি এই প্রায় 17,18,000 কৃষক পরিবার রাতারাতি আমাদের থেকে মাইনাস হয়ে গেল, কারণ আমরা টাকা চাই তাদের কাছে। দেখেন, মাপ না হওয়ার কারণে, যদিও সেটা 12 সালে হয়েছে, কিন্তু 12 সালে হলো, তারপর থেকে আর বাংলাদেশ ব্যাংক এখানে সিড মানি দেওয়া বন্ধ করেছে। মুক্তবাজার অর্থনীতিতে তৎকালীন মন্ত্রী 91 সালের পরে এটা বন্ধ করে দিয়েছেন যে মুক্তবাজার অর্থনীতিতে সমবায়কে এইভাবে আর এমফেসিস দেওয়ার কোনো দরকার নাই। ব্যাংকে আমরা বলে দিয়েছি 2-3% ঋণ দিয়ে দিতে, ব্যাংক কোনোদিনও তা দেয় নাই। অর্থাৎ এই টোটাল পর্যায়টা আপনারা যারা এখানে চাচ্ছিলেন যে সরকারি ফ্যাসিলিটিস, প্রান্তিক লেভেলের ফ্যাসিলিটিস, দেখেন সমবায় কিন্তু সব ব্যবস্থাই এখানে অতীতে গ্রহণ করেছিল এবং ইনফ্রাস্ট্রাকচারও ছিল, এবং এই যে প্রবন্ধটা আপনারা উপস্থাপন করেছেন সেটাতেও ছিল। এই মেকানিজমটা আমাদের স্টিল আছে। প্রত্যেক জেলায় একটা করে সমবায় ব্যাংক আছে এবং তার পজিশনও ভালো। প্রত্যেকটা জেলার গুরুত্বপূর্ণ জায়গায় সবচেয়ে দামি জমিটা সমবায় ব্যাংকের, কিন্তু তার প্রাথমিক সমিতি যারা এই ঋণগুলো নেবে তারা নাই। আপনারা যদি আপনাদের এই ফোরাম যেহেতু এরকম আয়োজন করেন, বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে যদি বলেন যে কালকেই কৃষিতে সমবায় ব্যাংকে টাকা দেওয়া হোক, দেখবেন পরের দিনই আপনার একদম ওই গ্রামের প্রান্তিক কৃষক যার আধা বিঘা 1 বিঘা জমি আছে, সেও হয় সমবায় ব্যাংক অথবা সমবায় ভূমি বন্ধকি ব্যাংক এর মাধ্যমে নিয়ে 200, 500, 5,000, 10,000, 8,000, 50,000, 1 লাখ, 2 লাখ যা নিক সে ইজি নিয়ে নিতে পারবে 3% থেকে 4% সুদে। কিন্তু সেটা এখন বন্ধ আছে। সমবায় প্রান্তিক লেভেলের কাজ এই জায়গাটাতেই ধ্বংস হয়ে গেছে এই দেশে। সমবায় মানে কি? একত্রিত হওয়া, এটা তো মূল স্পিরিট সমবায়। মূলত 1904 সালে ফর্মালি শুরু হলো। আপনারা দেখেছেন হয়তো যে আমাদের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস অ্যাক্ট 1904 সালে হলো, এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা কিছু কিছু সমিতি এখনও দেখি যাদের রেজিস্ট্রেশন ওরকম 1909 সালে, 1912 সালে এরকম আমাদের কিছু কিছু রেজিস্ট্রেশন আসে। তো এখান থেকে শুরু। তো এই যে ওল্ডেস্ট অর্গানাইজেশন, এরপরে অনেক ডিপার্টমেন্ট হয়েছে, অনেক আধুনিক ডিপার্টমেন্ট আপনারা দেখবেন যেগুলো ওই সময় অস্তিত্ব ছিল না, কিন্তু তখন সমবায় আইডিয়াটা ছিল। তো নিশ্চয়ই এর ভিতরে এমন কিছু আছে যেটা সম্ভাবনাময়, যেটা মানুষের জীবন মানে উন্নতি করতে পারে, যেটা আমাদের পরিবর্তন আনতে পারে আমাদের জীবন মানে, এরকম একটা কিছু নিশ্চয় ছিল, যার কারণে ওই সময়কার বিজ্ঞজন যারা তাদের মাথায় এটা এসছে। তো ঠিক এইটা এরপরে আমাদের যেটা হয়েছে যে 1904 সালের পরে বিভিন্ন সময় সংশোধন হইতে 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 আমাদের 2001 সালে সর্বশেষ আইন, 2002 সালে আমাদের এডিশন হয়েছে এবং 2013 সালে হয়েছে, ঠিক আছে। আর বিধিটা হলো 2004-এ 20-এ সংশোধন হলো। এই হলো অবস্থা। এবং 1984 সালে আমাদের কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট হলো, ওটার ভিত্তিতে মূলত 2001 সালে আইনটা, সর্বশেষ আইনটা। তো এখানে যে বিষয় সেটা হলো যে একটা আইন যখন হয় এবং দীর্ঘ সময় প্র্যাকটিসড হয়ে আসে,
তাই না? এই 1904 সাল থেকে যখনই পরবর্তীতে বিভিন্ন সময় আসছে তখন কি আগেরটাকে অনুকরণ করে আগেরটাকে এডিট করে পরেরটা আসে। এটাই তো আমরা জানি সবাই, আইনটা যখনই হয় সংস্কার হয় আগেরটাকে পুরোপুরি বাদ দেওয়া হয় না। তো একটা 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 ফর্মে চলে আসছে। 2001 সালে যখন আইনটা করি তখন একটা ফর্মে চলে আসছে এবং এই আইনটা এখনো পর্যন্ত আমরা ফলো করছি। কাজে এই আইন যে আমরা সংস্কার করব খুব সুপরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে এই কাজটা আমাদের করতে হবে এবং এই জন্য যে আপনারা চিন্তা করছেন এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। যে এই আইনটা প্রায় 90টা মতো ধারা আছে। তো এখানে আমাদের কিছু আপনার সংস্কার আমরা ইতিমধ্যে চিন্তা করেছি যে এই সংস্কারগুলো করা দরকার। তো তার মধ্যে আপনার কিছু জায়গায় আমরা দেখেছি যে আইনে আপনারা এই পুরো আইনটার ভিতর দেখবেন ক্ষমতা হলো নিবন্ধক এবং সরকার, ঠিক আছে? নিবন্ধন দেয় হলো নিবন্ধক, যেটা হলো নিবন্ধক এবং মহাপরিচালক, আর সরকার। যেটা আমাদের করণীয় সেটা হলো যে আপনারা যেহেতু এই আইনটা নিয়ে গবেষণা করছেন, আমার খুব ভালো লাগছে যে আইনটা নিয়ে আপনারা চিন্তা করছেন। আপনাদেরকে একটু চিন্তা করতে হবে যে আইনের কোন ধারা অনুযায়ী বা কোন ঘাটতির কারণে আমরা সমবায় কার্যক্রমটা এগোতে পাচ্ছি না। সমবায়ের যে সম্ভাবনা, এই সম্ভাবনা তো বলে বোঝানো যাবে না। 72 সালে যে সংবিধানের যে আপনার মালিকানা খাত করা হলো, কেন করা হলো? প্রাইভেট খাত, সরকারি খাত আর সমবায়ী মালিকানা, প্রাইভেট মালিকানা, সরকারি মালিকানা আর সমবায়ী মালিকানা, এটা কেন করা হলো? সমবায়ের সাংঘাতিক সম্ভাবনা রয়ে গেছে, সাংঘাতিক রকম। পুঁজি গঠনের এত সহজ উপায় কোথায় আছে? কোনো উপায় নাই। আপনার ওই যে উনি যে বললেন যে আমরা 20 জন, মিনিমাম 20 জন, যদি 3 ক্যাটাগরি আমাদের আছে, কেন্দ্রীয় প্রাথমিক সমিতি, কেন্দ্রীয় সমিতি আর জাতীয় সমিতি। প্রাথমিক সমিতি যেটা 20 জন মিনিমাম সদস্য লাগে আমাদের। তো 20 জন সদস্য এটা করা হয়েছে। এইটা যখন আইনটা করা হয়েছে তখন যারা বিজ্ঞজন তারা এটা চিন্তা করেছেন যে 20 জনের কম হলে হয়তো সমস্যা হয়। এখনো যেমন আমরা চিন্তা করি যে হিল ট্যাক্সে 20 জনের কম হলে 20 জন হয়তো পায় না অনেক সময়, কারণ অনেক দূরে দূরে বাড়ি, পায় না। তো সেখানে আমরা চিন্তা করছি যে 20-এর কমে যাতে আমরা ইয়ে করতে পারি, ওই ন্যূনতম সদস্য 20-এর কমে যেন হতে পারে। কিন্তু আমাদের যে প্লেন ল্যান্ডে এখানে 20 জন পাওয়া তো তেমন কোনো সমস্যা না, যার কারণে আইন যারা করেছে ওই সময় তারা চিন্তা করেছে হ্যাঁ 20 জনই পারফেক্ট। তো আপনি যেটা বললেন যে 18 জন আছে, আমি 2 জন পাচ্ছি না, নিয়ে আসবেন 2 জন, সম্ভাবনা 2 জনকে নিয়ে আসবেন, নিয়ে এসে 20 জন করবেন। এই পুঁজি গঠন মানুষের কাছে আমানত নিতে হলে, একটা ব্যাংককে আমানত নিতে হলে কত ফর্মালিটিস করতে হয় তাদেরকে। একটা ব্যাংক যখন অনুমতি পায় কত ফর্মালিটিস, কিন্তু একটা সমবায় সমিতি অতি সহজে কিন্তু আমরা এটা দিয়ে দিই। আমাদের যে রেজিস্ট্রেশন পাওয়ার সাথে সাথে সে কিন্তু এই কাজগুলো করতে পারে। তো এই যে পুঁজি গঠন করে, এবং এটা গ্রামে প্রচুর আইডেল ফান্ড আছে, মানুষের কাছে আইডেল ফান্ড আছে, 200, 500, 100 এরকম সহজে জমা দিতে পারে। এই সমিতির কারণে, সমবায় সমিতির কারণে এইটা তাদের জন্য এই পুঁজি গঠনটা সহজ হয়, এবং পুঁজি গঠন যখনই হয় তখন সেটা ইনভেস্টমেন্টের সুযোগও তাদের বাড়ে। এবং আমাদের দেশে প্রচুর ইনভেস্টমেন্ট ফর্মালিটিস তো আমাদের দেশে খুব কম। একটা বিদেশে আপনি দেখেন যে কত ফর্মালিটিস একটা ইনভেস্ট করতে, একটা দোকান করতে হলে কত কিছু করতে হয়। আমাদের দেশে তা না, আপনার কাছে টাকা আছে, আপনি চায়ের দোকান করবেন, একটা মুদিখানা দোকান করবেন, কত সহজে করা যায়। তো এই যে সম্ভাবনাগুলো আছে বাংলাদেশে, এই সম্ভাবনাগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে। কাজে লাগালে পরে আমরা সমবায় আমরা এগিয়ে যেতে পারবো। সমবায় অধিদপ্তরে যে কাজটা করি, যে মূলত সমবায় আমরা রেজিস্ট্রেশন দিই, আপনারা জানেন আমাদের মোটা দাগে কাজ রেজিস্ট্রেশন দিয়ে আমরা অডিট করি, আমরা ইন্সপেকশন করি, আমরা বিরোধ নিষ্পত্তি করি, এবং আমরা সমবায়ীদেরকে উদ্বুদ্ধ করি। এই হলো মূল মোটা দাগে আমাদের সমবায় অধিদপ্তরের কাজ। এই কাজে আমরা সবসময় আমরা সহযোগিতা পাই এবং আমরা যখনই কোনো ইয়ে হয়, যখনই কোনো আপনার গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা সমবায়ীদেরকে নিয়ে আলোচনা করে আমরা চাই যে তাদের মূল্যবান মতামত আমরা নেওয়ার চেষ্টা করি, এবং এর মাধ্যমে কিন্তু আমরা দিনে দিনে এগিয়ে যাচ্ছি। আমরা ফ্যাসিলিটি করছি, আমরা কিন্তু আসলে ওই নিয়ন্ত্রণ করছি না। আর বাজারজাতকরণে যেটা কথা বললেন, দেখেন সমবায় বাজার এটা খুবই আপনার প্রায় এটা কথা আসে সমবায় বাজার, কিন্তু আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি অতীতে কিছু সমবায় বাজার হয়েছিল, কিন্তু কেন যেন সুপরিকল্পনার অভাবে সেই বাজারগুলো ঠিকমতো আপনার কি ফাংশনাল হয় নাই, অনেক বাজারই বন্ধ হয়ে গেছে। আমরা চাচ্ছি যে আমাদের এখন যা কিছু হবে সুপরিকল্পিত হবে। সমবায় নিয়ে আমরা চিন্তা করছি, সমবায়কে আমাদের এগিয়ে নিতে হবে। এমন সম্ভাবনাময় খাত আমি দেখি না যে আর কোথাও আছে এরকম। কাজেই এই খাতে আমাদের অগ্রগতি করার জন্য আমাদেরকে কিন্তু এগোতে হবে, সবাইকে মিলে এগোতে হবে, এবং রিয়েলি আমরা চাই যে প্রকৃত সমস্যা বের করব, সমাধান করব। আমাদের যদি প্রশ্ন করি কি নাই আমাদের দেশে উন্নতির জন্য কি নাই, সবই আছে, আমাদের সবই আছে, শুধু একটু আমাদের প্ল্যান ওয়েতে এগোতে হবে, তাহলে পরে আমরা সবই পাবো। আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর সমবায় বিকাশের সুযোগ, মানে সমবায় যে করা হচ্ছে, যে আইনের সংস্কারের কথা বলছি, বা যে
ইভেন সমবায়টাকে পরিচালনার চালানোর কথা যেটা বলছি, সেখানে যেন আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ দিয়ে না যায়, ভুলে না যায়, বা একটু কম গুরুত্ব যেন না দিই। আর এখানে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আমি অজয়দাকে বলতে চাচ্ছি, আদিবাসী তো অবশ্যই আসবে, আদিবাসী ছাড়াও বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী আছে, সবাইকে এখানে অন্তর্ভুক্ত, তাদের প্রত্যেকের প্রয়োজনটা ভিন্ন, সেই জিনিসটা যেন নিয়ে আসা হয়, সবাইকে যেন এখানে স্থান পায়, কেউ যেন কোনোভাবে তাদেরকে আলাদা বা তাদেরকে সুযোগ থেকে বঞ্চিত যেন না করা হয়, সেই বিষয়টাই মাথা রেখে আপনাকে আর আমরা সবাই যারা এখানে আছি এইভাবে আমরা এগোতে চাচ্ছি, যে আমরা যে আঙ্গিকে যে জায়গায় কাজ করি না কেন সেখানে আমরা যেন এই চিন্তাটা আর এই বিষয়টা আমাদের মাথায় রাখি। এটা বলে আমার মনে হয় যে এটা আজকে আলোচনাটা একটা প্রথম হলো। এর পরবর্তীতে আমরা আশা করি আপনাদের সাথে আরও যোগাযোগ হবে, আলোচনাও করা হবে। আর আপনি যে আশ্বাস দিয়েছেন রেজিস্ট্রেশনের ব্যাপারে, সেটা আপনার আমি মনে হয় যে আপনার সাথে যোগাযোগ অনেক আপনি দিয়েছেন, আপনার নাম্বার, আপনাকে ধন্যবাদ। যোগাযোগ অনেক হবে আপনার সাথে। আসার জন্য, থাকার জন্য ধন্যবাদ।